পিছন থেকে একজন আমাকে লাথি মারলো, আমি অনেকটা সামনের দিকে ঝুলে পড়লাম এবং ডান দিক থেকে পেটাচ্ছে, বাম দিক থেকে পেটাচ্ছে, পিছন থেকে মারছে আমাকে। তারা যে আবদ্ধ ভাবে রেখেছিল, দফায় দফায় টর্চার করেছিল। আমার বাম হাত পুরোপুরি রক্তাক্ত হয়ে গেল, বাম পা অনেকটা অবশ হয়ে গেল। আমাকে একজন সামনে থেকে বুকের উপরে একটা খুব জোরে একটা লাথি মারলো, আমি চেয়ার সহ নিচে পড়ে গেলাম। আমার রক্ত মাখা শার্টটাকে তারা পরিবর্তন করে একটা নতুন শার্ট দিয়েছিলেন। তখন সত্যি মাঝে সাথে খুব মনে হতো যে তাহলে কি আর পৃথিবীতে আর আলোর মুখ দেখতে পাবো না? মানে মানুষ পটে এখন উজ্জ্বল হয়ে আছে জুলাইয়ের দিনগুলোতে, এরকম যদি একটা ঘটনা শুনতে চাই। দেখুন, আমি যখন 17 জুলাই মিরপুর 10-এ আপনি দেখবেন যে ঢাকার শহরে যতগুলো স্পট ছিল জুলাই আন্দোলনে, তার মধ্যে মিরপুর 10 ছিল একটা অগ্নিগর্ভ স্পট এবং খুব ভয়ঙ্কর একটি স্পট। এই কারণে বলবো যে মিরপুর 10-এ 3টি থানার বা 3 জন এমপির কিন্তু মিডল পয়েন্ট। আপনার ইলিয়াস মোল্লা, এদিকে আপনার কামাল আহমেদ মজুমদার, ওদিকে নিখিল এমপি, এসব 3 এমপির একটা মাঝের অবস্থান হলো মিরপুর 10। সেই জায়গাটায় 3 এমপির যত সন্ত্রাসী বাহিনী ছিল, যত যুবলীগের ছাত্রলীগের নেতা কর্মীরা ছিল, তারা লাঠি সোটা অস্ত্র নিয়ে দিনের পর দিন তারা এগুলি সেগুলি তারা পাহারা দিত এবং ছাত্রদের উপরে তারা ধাওয়া করতো এবং নির্যাতন করতো। সেই স্পটে যখন আমি 17 জুলাই অনেক মানে টেকনিকে বলবো নিজের জীবনকে বাজি রেখে সাধারণ ছাত্রদের সাথে যখন আমি কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে মিশে গেলাম, মিশে গিয়ে যখন মিরপুর 10-এ আমি এবার ওপেন যখন মিছিল করলাম, স্লোগান ধরলাম এবং আমি ওখানে গণঅভ্যুত্থানের পক্ষে আমি কিন্তু ছাত্রদের মাঝখানে বক্তব্য দিলাম। সেই বক্তব্য কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন অনলাইন মিডিয়া এবং টিভি চ্যানেলে কিন্তু ভাইরাল হয়েছিল। এই 17 তারিখের পরে ধারাবাহিকভাবে 18 তারিখেও আমি কিন্তু মিরপুর 10-এ যেদিন আপনার পুলিশ বক্স সাধারণ ছাত্ররা মানে বাধ্য হয়ে অগ্নিসংযোগ চালায় বা বিচ্ছিন্নভাবে একটা সংঘর্ষের মধ্যে পুলিশ বক্স আগুন লেগে যায়, অনেক অঘটন ঘটে, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, দফায় দফায় আওয়ামী নেতা কর্মী এবং পুলিশ মিলেমিশে ছাত্রদের উপরে কিন্তু হামলা করে এবং সেই হামলা বিভিন্ন গলি দিয়ে মৌমাছির মতো ছাত্ররা আবার তাদেরকে প্রতিহত করে। এইভাবে হামলা ঘাত প্রতিঘাতের একটা পর্যায়ে কিন্তু আমরা যখন 3টা পয়েন্ট দিয়ে, অর্থাৎ 14 থেকে 10-এর দিকে আসতে যে রোডটা এবং পল্লবী থেকে মিরপুর 10-এর দিকে আসতে যে রোডটা, আর হলো আপনার এই কাজীপাড়া থেকে মিরপুর 10-এর দিকে, 3টা রোড দিয়ে যখন আমরা প্ল্যান করে আমরা যখন একজোটে মানে হামলা করার মতো যখন আক্রমণ করলাম, তখন আওয়ামী লীগের যুবলীগের সন্ত্রাসী নিখিল সহ এরা কিন্তু প্রাণ ভয়ে এদিক সেদিক তারা কিন্তু পালিয়ে গেল। তখন আমাদের কিন্তু অনেকটা বিজয়ের একটা সুবাতাস বইতে লাগলো এবং আমরা মিরপুর 10 কিন্তু আমরা দখলে নিলাম। তা আপনি দেখবেন যে আর এই দিনও কিন্তু আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, তারপরে দেখবেন জাতীয়তাবাদী দল তারা কিন্তু একদম পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ঘোষণা করলেন 19 জুলাই প্রেস ক্লাব এবং এই সেগুনবাগিচা এলাকায় কিন্তু তখন রণক্ষেত্র হয়ে যায়। সেই রণক্ষেত্রে দেখেন সেগুন প্রেস ক্লাব থেকে সেগুনবাগিচার দিকে যাইতে যে রোডটা, সেখানে শত শত পুলিশ একেবারে সন্ত্রাসীর ভূমিকায় তারা ফায়ার করতে 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 কিন্তু আমাদের মিছিলের দিকে কিন্তু তারা অ্যাটাক করলো। আমরা 2 দফা বিচ্ছিন্নভাবে ছড়াই সিটে যখন গেলাম, আবার যখন জড়ো হওয়ার চেষ্টা করলাম, তারা অ্যাটাক করলো। এরকম আমাদের চোখের সামনে 2 জন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে গেল। সেই পড়ে যাওয়ার পরে আমরা সেই যে মানে আহত মানুষকে যে টেনে তুলে রিক্সায় নিয়ে হাসপাতালে নেবো, সেই ক্ষমতা তো কিছুক্ষণ আমাদের মাঝে ছিল না। আমরা অনেক কষ্ট করে একটা রিক্সাওয়ালাকে ধরে এনে সেই দ্রুততার সহিত আমি সহ 3 জন গিয়ে মানে একটা চ্যান দুলার মতো তাকে ধরে নিয়ে কিন্তু রিক্সায় তুলে তাকে হাসপাতালে পাঠায়। এই যে অসংখ্য ছড়িয়ে ছিটে থাকে স্মৃতি, এগুলো কোনোভাবেই ভুলবার নয় এবং তখন মনে হয়েছিল যে কোনো সময় আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যেতে পারি। এইভাবে যখন আন্দোলন একটা পর্যায়ে চলে গেল, আমরা সবসময় তো অনেকদিন যাবত পলাতক জীবনযাপন করতাম, কিন্তু একদিন আমি 24 জুলাই এটা কালো মেঘ, আমি মনে করি ওই দিনে আমি আমার একটা জরুরি প্রয়োজন, আমি মিরপুর 13 যে এলাকা আমার বাসা, ওইদিকে আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। মন্দির আছে, মন্দিরের পাশে। কিন্তু আমি বুঝে ওঠার আগেই সকাল 11টার দিকে তারা 4-5 জন সাদা পোশাকধারী পরিচয় দিলে প্রশাসন আমাকে জাপটে ধরলো এবং মানুষজনের সামনে জাপটে ধরে আমার কোমরে বেল ধরলো, আমাকে চ্যাংদোলা করে আমাকে টানা হেঁচড়া শুরু করলো এবং মোবাইল কেড়ে নিল এবং তারা কিন্তু একটা পর্যায়ে বললো যে কোনোভাবেই কথা বলতে পারবি না, আমরা প্রশাসনের লোক।
তোকে আমরা অ্যারেস্ট করলাম। যাই হোক, আমার কথা বলার কোনো সুযোগ ছিল না। তারা আমাকে নিয়ে গিয়ে একটা কিছুক্ষণের ভিতরে একটা গাড়িতে আমাকে তারা ধাক্কা দিয়ে গাড়ির মধ্যে তুলে দিল। তুলে দেওয়ার পরে গাড়ি তুলার পরে গাড়ির মাইক্রো পিছনে 2 জন, আমার ডান পাশে বাম পাশে 2 জন, আর সামনে ওদের একজন শীর্ষ কর্মকর্তা মনে হয়েছিল, বড় সিনিয়র কর্মকর্তা বসলেন। তারা গাড়ি তোলার সাথে সাথে আমার চোখ বেঁধে দিলেন গামছা দিয়ে। গামছা দিয়ে বাঁধার পরেই তারা অকথ্য ভাষায় গালাগালি, এবং তাদের একটি ডায়লগ সবসময় যারা প্রত্যেকেই পিছন থেকে বলে, সামনে থেকে বলে, ডাইন থেকে বলে যে তুই তো দেশদ্রোহী, তুই দেশের অনেক ক্ষতি করেছিস, তোকে আর বাঁচিয়ে রেখে আমাদের লাভ নেই। এই ধরনের কথোপকথন, এবং পিছন থেকে একজন আমাকে লাথি মারলো, আমি অনেকটা সামনের দিকে ঝুলে পড়লাম। আবারও 2 জন আমাকে টেনে সোজা করলো। তারপরে তার কিছুক্ষণ পরেই তারা আমাকে একটা কালো জন্তুকে আমাকে পরিয়ে দিল। তারপরে তো আমি আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এবং ডান দিক থেকে পেটাচ্ছে, বাম দিক থেকে পেটাচ্ছে, পিছন থেকে মারছে, এবং অকথ্য গালাগালি এবং নির্মম তাদের যে আচরণ সেটা আমার সাথে করলো। আমি তাকে একটি কথা বললাম যে আমি দীর্ঘদিন আমি ছাত্রদল সেন্ট্রাল কমিটির রাজনীতি করেছি, আমি একজন জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী, বিধায় আমি তো চোর ডাকাত নই বা ছিনতাইকারী নই, অন্তত আমার প্রতি একটু মানবিক হন, আমার সাথে কথা বলুন এবং আমাকে পিছনে হাত করাটা আমাকে সামনে দিন। এতে মনে হলো যে এটা বলার পরে ওদের আরো মানে নির্যাতন স্পিড আরো বেড়ে গেল। এইভাবে আমাকে নির্মম নির্যাতন চলতে লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা বিভিন্ন জায়গায় গাড়ি এদিক সেদিক ঘুরিয়ে আমি জানি না কোথায় তারা নিয়ে গেল। একটা পর্যায়ে গাড়ি থেকে তারা নামানোর পরে আমাকে বললো যে একজন 2 পাশে 2 জন ধরে বললো যে ডাইনে চল, একসময় বলে বামে চল, এভাবে নিয়ে আমাকে একবার সিঁড়ি দিয়ে উঠায়, আবার নিচে নেয়। এবার তারা একটা, আমি অনুমান করলাম, আমার তো চোখ বাঁধা, জন্তুকি পড়ানো, অনুমান করলাম যে একটা আবদ্ধ ঘরে তারা আমাকে লাথি দিয়ে ফেলে দেবে। আমার যথারীতি আমার হাত বাঁধা, আমি পড়ে গেলাম। তারপরে তারা অনেক বাইরে কিছুক্ষণের জন্য তারা চলে গেল। আরো কিছুক্ষণ পরে তারা 3-4 জন রুমে প্রবেশ করলো, কিন্তু আমি তাদেরকে কোনোভাবে চেনার সুযোগ ছিল না। তারা আমাকে 2 জন নিয়ে একটা চেয়ারে তুললো। চেয়ারে বসানোর পরেই তাদের শুরু হলো তাদের জিজ্ঞাসাবাদের নামে যে একটা টর্চার বা একটা টর্চার সেল বলতে পারি, অথবা একটা আয়না ঘর বলতে পারি। কি জন্য? ওই ঘরে কোনো জানালার অস্তিত্ব আমি দেখিনি। একটা আবদ্ধ একটা ঘরে আমাকে তারা নির্মম নির্যাতন ঘন্টার পর ঘন্টা চালাতে লাগলো। সবচেয়ে বড় কথা হলো যে একটা ফুটবলকে যেভাবে মানুষ মানে সামনে দিয়ে, পিছন থেকে, ডান দিয়ে, সব দিক দিয়ে লাথি মারে, এরকম একটা প্রেক্ষাপট আমার জীবনে সেদিন ঘটেছিল। এবং তাদের যে প্রশ্নবাণে আমাকে জর্জরিত করেছিল, তাদের সেদিন কোনো প্রশ্নের অ্যান্সারই যেমন তাদের মনে হচ্ছে না। তারা প্রথমে আমাকে প্রশ্ন করে যে উত্তরায় যে ছাত্র জনতা যে একটা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, আমরা খোঁজ নিয়েছি যে তোর সহযোদ্ধা সহকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তুই পুলিশ হত্যা করেছিস। আমি যথারীতি বললাম, দেখেন বিগত 16-17 বছর এই শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করেছি। এখন সাধারণ ছাত্রদের আমরা পাশে দাঁড়িয়েছি, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, কেউ আমাদের সন্তানের মতো। তাদের ন্যায্য দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে আন্দোলন করছি, কিন্তু আমরা কোনো পুলিশ হত্যা বা ছাত্র হত্যার সাথে আমরা মোটেও জড়িত নই। কিন্তু তাদের জন্য কোনোভাবেই মনোভূত হচ্ছে না। তারা এটাকে আরো তদন্ত পূর্বেই মনে হচ্ছে যে প্রমাণ করে ছাড়বে যে আমি হত্যাকারী। তারপরে কিছুক্ষণ এক গ্রুপ টর্চার করে কিছুক্ষণ বন্ধ রাখে, চলে যায়। আমার হাত করা পড়া, চমকিকে পড়ানো, আমি কান্নাকাটি, মানে চিৎকার করে কান্নাকাটি করলে আরেকটা গ্রুপ এসে আবার একদম লাঠি দিয়ে, লাঠি জাতীয় বা রডের মতো একটা লাগছে, আমি দেখতে পাইনি, পিটানোর পরে তারা বলে যে অকথ্য গালাগালি দিয়ে বলে যদি কান্নাকাটি করিস তাহলে তোদের টর্চারের মাত্রা আরো বেড়ে যাবে, ওদের আজকে তোকে রাত্রে ফেলে দেবো। এইভাবে টর্চার চললো একটা না প্রায় 2 দিন। আমাকে তারা যে আবদ্ধভাবে রেখেছিল, দফায় দফায় টর্চার করেছিল। আমার বাম হাত পুরোপুরি রক্তাক্ত হয়ে গেল, বাম পা অনেকটা অবশ হয়ে গেল। আমাকে একজন সামনে থেকে বুকের উপরে একটা খুব জোরে একটা লাথি মারলো, আমি চেয়ার সহ নিচে পড়ে গেলাম। চিৎকার দুটার সাথে সাথে আবার তারা 2 জন মিলে দৌড়ে আমাকে চেয়ারে বসালো। এভাবে নির্মম নির্যাতন 2 দিন চলার পরে আমি যখন বললাম যে অন্তত আমাকে একটু পানি দিন, অনেকক্ষণ তারা কোনো পানি আমাকে দিল না। তারা শুধু একটি কথা বলে, তুই তো দেশদ্রোহী, তোকে তো আমরা মেরে ফেলবো, জাস্ট তদন্তের স্বার্থে
তথ্য নেওয়ার স্বার্থেই তোকে আমরা হয়তো 2-1 দিন বাঁচিয়ে রাখবো। তখন সত্যি মাঝে সাথে খুব মনে হতো যে তাহলে কি আর পৃথিবীতে আর আলোর মুখ দেখতে পাবো না। এবং সবসময় পরিবারের কথা মনে হতো, সন্তানের কথা মনে হতো, এবং কবরের যে ভয় সেটা সবসময় কাজ করত। এভাবে তারা দ্বিতীয় প্রশ্ন করলো যে মিরপুর 10 যে পুলিশ বক্সে আগুন দিয়েছে, আমরা শুনেছি তোর লোকজন এটাকে জ্বালিয়ে দিয়েছে, পুলিশের উপর আক্রমণ করেছে। আমি যথারীতি বললাম যে আমি অন্তত এটার সাথে জড়িত না, আমি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ, আমাদের প্রিয় নেতা দেশের তারেক রহমান নির্দেশ ছিল শান্তিপূর্ণভাবে ছাত্রদের পাশে থেকে আন্দোলন করা। তারপরেও তারা আমাকে নির্যাতন থামেনি। এবং তৃতীয় তাদের যে প্রশ্ন ছিল যে মেট্রো রেলে যে আগুন দেওয়া হয়েছে এটার সাথে তো জড়িত, আমাদের কাছে প্রমাণ আছে। এভাবে 2 দিন আমার উপর তারা টর্চার করলো এবং আমি অনেকটা বেশ কয়েকবারই আমি সেন্সলেস হয়েছিলাম। এই 2 দিনে আমাকে তারা শুধুমাত্র একটা পানির বোতল দিয়েছিল আর একটা পাউরুটি ছেড়ে দিয়েছিল। এটাই ছিল আমার 2 দিনের খাবার। পরবর্তীতে যেদিন তারা আমাকে 2 দিন পরে যখন কাউন্টার টেরিজম আমাকে হস্তান্তর করে অন্য টিমের কাছে, তখন আমি কাউন্টার টেরিজম যখন আমাকে নিচে গিয়ে একটা রুমে আমাকে রাখলো, জাস্ট কারাগারের মতো রুম ছিল, ছোট ছোট কিছু খোপ ছিল, সেখানে যখন রাখলো তখন আরো বিচ্ছিন্ন অনেকেরই আমি দেখতে পেলাম। তখন কিছুটা একটা স্বস্তি যে হয়তোবা আমি বেঁচে থাকবো। বাট এই 2 দিনে তারা রাত্রে কিন্তু আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় তদন্তের স্বার্থে অস্ত্র উদ্ধারের নাম করে, আসামি ধরার নাম করে আমাকে যখন বিভিন্ন জায়গায় নিয়ে যেত, যখন কোনো ব্রিজের উপর উঠতো তখন মনে হতো এই বুঝি তারা আমাকে গুলি করে ফেলে দেবে, যখন কোনো একটা গলির গতি নিয়ে যেত তখন মনে হতো এখনই মনে হয় আমাকে তারা ফেলে দেবে। এবং সবসময় আল্লাহ আল্লাহ করতাম, দোয়া দরুদ করতাম, মৃত্যু ভয়টা সবসময় আমাকে তাড়া করে ফিরত। যাই হোক, আল্লাহ রহমত যে আমি এখনো বেঁচে আছি। কষ্ট লাগে যে আমি বেঁচে আছি, কিন্তু যে সকল কোমলমতি শিশুদেরকে, যে সকল সাধারণ ছাত্র জনতাকে তারা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে এবং শত শত হাজার হাজার মায়ের বুক তারা খালি করেছে, কোমলমতি ছাত্রদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। অনেকে পঙ্গু হয়েছে, অনেকের চোখ চলে গিয়েছে, অনেকের হাত নেই, অনেকের পা নেই। এই সকল দৃশ্য দেখে আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারি না। তথাপিও আমি যখন কাউন্টার টেরিজমে ছিলাম, এই যে 8 দিন, সব মিলে 8 দিন, আমার পরিবার কিন্তু জানে না আমি কোথায় আছি। পরবর্তীতে জানতে পেরেছি যে আমি যে গুম হয়েছি, সেই গুমের মাঝখানে আমাদের দলের, জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছিল। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমার এই করুণ পরিস্থিতিতে আমার খোঁজখবর নিয়েছিলেন আমাদের প্রিয় নেতা, আগামীর রাষ্ট্রনায়ক, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের একজন তারেক রহমান। তার প্রতি আমার সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। এবং আমার স্ত্রী যখন, আমার আত্মীয় স্বজন যখন, এমন কোনো থানায় নেই তারা আমার ছবি নিয়ে ঘুরেছে, কোনো থানায় স্বীকার করেনি যে এই নামে কাউকে আমরা গ্রেপ্তার করেছি বা কোথাও আমরা বন্দি করে রেখেছি। সবচেয়ে মজার বিষয়, আমি যে কাউন্টার টেরিজমের ভিতরে ছিলাম সেই গেটেও আমার স্ত্রী গিয়েছিল, আমার এক চাচা গিয়েছিল, ছবি নিয়ে প্রশ্ন করেছিল যে এই নামে এখানে কেউ আছে কিনা। তারা কিন্তু ওখান থেকে বলেছেন এই নামে এখানে কেউ ভিতরে নেই। এভাবে যখন 1 আগস্ট আমাকে কোর্টে তোলার পরে আমাকে 2 জন পুলিশ আমাকে ধরে, আমি তো হাঁটতে পারতাম না, আমাকে ধরে ধরে নিয়ে তারা আমাকে কোর্ট গারদে যখন নেয়, তখন কোর্ট গারদে গিয়ে দেখি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ওখানে আছেন, উনি গ্রেপ্তার। আমাদের সাবেক ছাত্র নেতা, এখন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আছেন ওখানে, আমাদের জহিরুদ্দিন স্বপন আছেন ওখানে, রাশিদুজ্জামান মিল্লাত আছেন, এবং ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক আছেন। রিজভী সাহেব আমাকে দেখে বললো যে তুমি তুষার না? আমি আস্তে করে বললাম জি ভাইয়া। তোমার এই কি অবস্থা করেছে, তোমাকে এত টর্চার করেছে? সব নেতারা আমাকে দেখছে এবং আমার পায়ের অবস্থা দেখছে, আমার হাতের অবস্থা দেখছে। তবে যখন কাউন্টার টেরিজমে ছিলাম, পুলিশ একটি কাজ করেছিল, আমার রক্ত মাখা শার্টটাকে তারা পরিবর্তন করে একটা নতুন শার্ট দিয়েছিলেন। সেই শার্টের কারণে হয়তো বাইরে থেকে অনেকটা বোঝা যাচ্ছে না আমি কতটা নির্মম আঘাতে জর্জরিত। কিন্তু যখন আমার শার্ট খুলে দেখলেন আমার কেন্দ্রীয় নেতারা, আমার প্রিয় নেতা আমিনুল হক যখন দেখলেন, রিজভী সাহেব যখন দেখলেন,
সুলতান সালাউদ্দিন টুকু ভাই দেখলেন, এবং কোর্ট গারদে যখন এই যে ভিপি নূর ছিলেন উনি যখন দেখলেন, সবাই আশ্চর্য হয়েছিল যে একটা মানুষকে কিভাবে নির্মম নির্যাতন করে। এত কিছুর পরেও আমার বিচারক কিন্তু আবারও 4 দিনে আমাকে রিমান্ড নিলেন। আমাদের আসলে জুলাই বিপ্লবে আমাদের ত্যাগ, আমাদের শত শত জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর ত্যাগ। কিন্তু দুঃখ লাগে এখন আজকে জুলাই বিপ্লবের ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, জালিমকে আমরা সবাই মিলে আমরা তাড়িয়েছি, এই দেশকে আমরা মুক্ত করেছি। কিন্তু একটি সংগঠন, একটি গুপ্ত সংগঠন কিন্তু তারা অনেক সময় প্রচার করে যে তাদের একক অবদান এই আন্দোলনের ফসল, কিন্তু নো, এই আন্দোলন বৃহত্তর দল হিসেবে জাতীয়তাবাদী দলের একটা বিশাল অংশ আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং সাধারণ ছাত্র জনতা মিলে এই সফলতা এসেছে। আমি মনে করি জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা। এবং আমরা এই যে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যারা এখন অপপ্রচার করছেন, যারা মিথ্যাচার করছেন, যারা ফেসবুকে বিভিন্ন মিডিয়া যারা বিরুদ্ধচারণ করছেন, তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই যে এই যে এক সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল, যে দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কখনোই বাংলার মাটিতে কোনো নির্বাচনে কখনো তাকে হারানো যায়নি, এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করলে কিন্তু বাংলাদেশ সৃষ্টি হতো না। সেই দলের বিরুদ্ধে আপনার অপপ্রচার বন্ধ করতে হবে এবং একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের দিকে গোটা জাতি তাকিয়ে আছে। একটা জিনিস হলো যে আন্দোলনটা অবশ্যই আমাদের জন্য স্পেশাল কঠিন ছিল এই কারণে, সাধারণ ছাত্ররা যখন তাদের ন্যায্য দাবিতে যখন আন্দোলন করছে, তখন অনেকে স্কুল ড্রেস পরে আসে, অনেকে কলেজের ড্রেস পরা থাকে, অনেকের ছাত্রদের। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের কর্মী, তারা যখন তাদের মাঝখানে মিশে যখন আন্দোলন করে, তখন ছাত্র নির্যাতনগুলি কিন্তু আগে আমরা যেহেতু নন ফেস, আমাদের কিন্তু টার্গেট করে নির্যাতন মাত্রাটা কিন্তু তারা কিন্তু বাড়িয়ে দিয়েছিল, এবং বিভিন্ন ভাবে পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু বাড়ি বাড়ি কিন্তু তারা কিন্তু দিনের পর দিন তল্লাশি চালিয়েছে। এই ধরনের একটা বিভৎস পরিবেশ, এই ধরনের একটা নারকীয় পরিবেশের মধ্যেই আমরা অনেক কষ্ট করে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। একটা উদ্দেশ্য যে বিগত 16 বছর এই দেশকে যারা ফোকলা করেছে, এই দেশের নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করে দিয়েছে, এই দেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করে দিয়েছে, এই ধরনের যারা ব্যাংক যারা লুট করেছে, হ্যাঁ, 3টি নির্বাচন যারা জোর করে যারা স্বঘোষিত স্বৈরাচার হিসাবে যারা এই দেশকে দখল করে রেখেছিল, সেই দেশকে মুক্ত করার জন্য, প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার জন্য, শত শত শহীদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকারকে, তারুণ্য সমাজকে একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ তৈরি করার জন্যই কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের ছড়িয়ে ছিটে থাকা শত শত নেতাকর্মী আমরা কিন্তু গুম খুনের শিকার হয়েছিলাম, আমরা কিন্তু হত্যার শিকার হয়েছি, আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছি, আমরা কিন্তু রাজপথ থেকে পিছুপা হইনি। আমাদের একটাই টার্গেট যে আমরা সাধারণ ছাত্রদের পক্ষে, আমরা ন্যায্য দাবির পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। অবশ্যই বলবো যে আগামী নির্বাচনে অবশ্যই তারুণ সমাজ, যে তারুণ্য দীপ্ত যে সমাজ, তারা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমরা তাদের পাশে থেকে আগামীর ভবিষ্যৎ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।